সকালবেলায় দোকান খুলে ঝাঁট দিয়ে মুছে ঝকঝকে চকচকে করে রাখা নান্টুর দায়িত্ব। তার পরের কাজ হাত মুখ ধুয়ে দোকানের কুলুঙ্গিতে রাখা লক্ষ্মী গণেশের জন্য মোড়ের কল থেকে এক ঘটি জল আর মা মনসা মিষ্টান্ন ভাণ্ডারের থেকে দুটো প্যাড়া কিনে নিয়ে আসা। ততক্ষণে নিতাইদা দোকানে গঙ্গা জল ছিটিয়ে ধুনো দেখিয়ে ঠাকুরের গলায় মালা পরিয়ে দেয়। ও ঢুকলে ওর হাত থেকে মিষ্টি নিয়ে ঠাকুরের সামনে দিয়ে অনেকক্ষণ ধরে চোখ বুজে প্রণাম করে। নান্টু জানে ওই সময় নিতাইদা ঠাকুরকে কি বলে। না, নিতাইদা কোনোদিন নান্টুকে কিছু বলেনি। তবে একজন ব্যবসায়ী মানুষ এই চৈত্র সেলের সময় ঠাকুরের কাছে দাঁড়িয়ে যে ভালো বিক্রিবাট্টা হওয়ার জন্যই প্রার্থনা করবে, সেই বিষয়ে নান্টুর কোনো সন্দেহ নেই। নান্টুর ধারণা হয়ে গেছে এই সময়ে সম্ভবত ঠাকুরের সাথে নিতাইদার কোনো একটা কানেকশান তৈরি হয়। আর সেই জন্যই আশেপাশে আরও দু চারটে ভালো শাড়ির দোকান থাকলেও অন্নপূর্ণা শাড়ি ভাণ্ডারের বিক্রি বেশ চোখে পড়ার মতো। অন্নপূর্ণা বড়াল ছিল নিতাইদার মায়ের নাম। বাপের তৈরি করা এই দোকানে এখন নিতাইদা আর তার ভাই নয়ন বসে। বাপের আমলে এই দোকানে তেমন বিক্রিবাট্টা না হলেও কয়েক বছর ধরে ব্যবসার হাল ফিরেছে। তাই আগে বুড়ো হরিপদ আর মাধব মিলে দোকান চালালেও এখন নান্টুসহ আরও 4-5 জন এই দোকানের কর্মচারী। দোকানের বাইরে থেকে দেখা যায় কাঁচের ওপারে বেশ কিছু সুন্দর শাড়ি ডিসপ্লেতে রাখা আছে। 3-4 দিন অন্তর ওই শাড়িগুলো পাল্টে দেওয়ার নির্দেশ দিয়ে রেখেছে নয়নদা। কালী, মাধবদা আর হরিপদর সঙ্গে হাত মিলিয়ে নান্টু বেশ কয়েকটা শাড়ি ডিসপ্লেতে রাখছিল। আর তখনই ঘটেছে সেই ঘটনাটা। 3টে শাড়ি রাখার পর 4 নম্বর শাড়িটা তোলার সময়ই নান্টুর চোখ স্থির হয়ে গিয়েছিল। মেরুন রঙের জমিনের উপর একটা ভারী সুন্দর কাজ করা জামদানি শাড়ি। নান্টুর মায়ের অনেক দিন আগে একটা জামদানি ছিল। আসলে ওর মার ভালো শাড়ি ছিল 3টে। একটা এই মেরুন জামদানি, একটা ওর পিসির দেওয়া তুঁতে রঙের সিল্কের শাড়ি, আর 3 নম্বর ছিল গোলাপি রঙের একখানা ফ্যান্সি শাড়ি। সেটার নাম অবশ্য নান্টু জানে না। মা যে বাড়িতে রান্নার কাজ করত, সেই বাড়ির বৌদিমণি তার দেওরের বিয়ের সময় ওই শাড়িখানা মাকে দিয়েছিল। তারপর বাবার কারখানাও বন্ধ হলো। টানাটানির সংসারে নান্টুর দাদা চালের কলে কাজ নিল। আর মাস 6 আগে হরিপদর থেকে খবর পেয়ে দোকানে এসে যোগাযোগ করায় নিতাইদা দয়া করে এই দোকানে তাকে কাজে রেখেছেন। মেরুন রঙের জামদানিটা দেখে কাল থেকেই নান্টুর মন উসখুস করছিল। চৈত্র সেল চলছে এই সময়। অনেক শাড়ির দামই বেশ কমিয়ে দেওয়া হয়। আজ একটা কাপড় হাতে কাচের ওই পাশটা পরিষ্কার করার আছিলায় শাড়ির আঁচলে লাগিয়ে রাখা দামের লেবেলের ওপর চোখ রাখল সে। 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছে শাড়িখানায়। তাই 3000-এর শাড়ি এখন নেমে এসেছে 1500-তে। শাড়িটার দিকে ভালো করে তাকায় নান্টু। অনেকটা বিকেলে শেষ রোদে ভিজে যাওয়া লাল পদ্মের পাপড়ির মতো তার রং। সেই ঘন মেরুন রঙের ওপর সোনালি আর ঘিয়ে রঙের সুতো দিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম তেছরি নকশা। নকশাগুলো কাপড়ের ওপর এমনভাবে ফুটে উঠেছে যেন মনে হচ্ছে কেউ নিপুণ হাতে জল রং দিয়ে ছোট ছোট ফুল আর লতা এঁকে দিয়েছে। রোদে ধরলে শাড়িটার ভাঁজ থেকে একটা অদ্ভুত জেল্লা বেরোচ্ছে।
যা দেখে নান্টুর মনে হলো তার মা যখন এই রঙের শাড়িটা পরে বেরোতেন ঠিক এইভাবেই বোধহয় ঘরটা আলো হয়ে যেত। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নান্টুর বুক থেকে। কতদিন মাকে শাড়ি কিনে দেওয়া হয়নি। শাড়ি কেন, মাকে আসলে কিছুই কিনে দেওয়া হয় না। আগের মেরুন জামদানিটা তো কবেই ছিঁড়ে গেছে। ওখান থেকে সরে এসে দোকানের এক কোণে শাড়ির তাক গোছানোর অছিলায় ও মনে মনে ওর সঞ্চয়ের ভাণ্ডারটা হাতড়াতে শুরু করলো। গত 6 মাস ধরে নিতাইদার দোকানে কাজ করছে ও। মাসে যা মাইনে পায় তার সিংহভাগটাই বাড়িতে মায়ের হাতে তুলে দিতে হয়। চাল ডাল আর বাবার ওষুধের খরচ সামলাতে ওটুকু না দিলেই নয়। তবে মাস কয়েক আগে হরিপদ বলেছিল, একটু আধটু হাত খরচ নিজের কাছে রাখিস নান্টু, আপদে বিপদে কাজে দেয়। সেই থেকেই টিফিনের পয়সা বাঁচিয়ে নিজের কাছে গুটি কতক টাকা জমানো শুরু। মাঝে একদিন নিতাইদা খুশি হয়ে বকশিস দিয়েছিলেন 100 টাকা। শহর থেকে আসা বড় এক খদ্দেরের গাড়ি অবধি শাড়ির প্যাকেট পৌঁছে দিয়ে মিলেছিল 20 টাকা। আর রোজকার টিফিনের বরাদ্দ থেকে 10-5 টাকা করে বাঁচিয়ে ওর নিজের ছোট মানিব্যাগটায় জমেছে প্রায় 450 টাকার মতো। সব মিলিয়ে মেরে কেটে 570-580 টাকা। লক্ষ্মী গণেশের কুলুঙ্গির দিকে একবার তাকালো। আজ সকালে কল থেকে জল এনে দেওয়ার সময় ও তো নিজের জন্য কিচ্ছু চায়নি, কিন্তু এখন মনে মনে ভাবল, ঠাকুর, চৈত্র মাসটা শেষ হওয়ার আগে কোনোভাবে কি বাকি টাকাটার ব্যবস্থা হবে না? মার ওই পুরনো ছেঁড়া জামদানিটার বদলে এই নতুন শাড়িটা কি কোনোদিনও ওই আলমারিতে ঢুকবে না? শাড়ি গোছানো ফেলে কুলুঙ্গির লক্ষ্মী গণেশের সামনে হাত জোড় করে দাঁড়ায় নান্টু। মেরুন রঙের জামদানিটার দিকে ঠাকুরকে ইশারা করে দেখিয়ে হাত জোড় করে বলে, ওই শাড়িটা মাকে যেন দিতে পারি ঠাকুর। আর 2 দিন আছে চৈত্র সেল শেষ হতে। তুমি দেখো ওটা যেন অন্য কোনো খদ্দের পছন্দ করে নিয়ে না যায়। আর বাকি টাকাটা মাসে মাসে আমার মাইনে থেকে অল্প করে কেটে নিয়ে শাড়িটা আমায় দিতে নিতাইদা যেন রাজি হয়ে যায়। চোখ বুজে ঠাকুরের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে সে। নান্টু, দোকানে খদ্দের ঢুকছে, 3 নম্বর কাউন্টারে চলে যা। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে দোকানে। নান্টু জানে রাত 8:30-9টা পর্যন্ত দোকানে এখন ভিড় থাকবে। সে ভিড় থাকুক, তাতে নান্টুর আপত্তি নেই। শুধু ওই মেরুন জামদানিটার দিকে কেউ যেন হাত না দেয়। নান্টু একটু বেশি সতর্ক হয়ে ওঠে। কোনো খদ্দের জামদানি দেখতে চাইলেই শোকেস থেকে রং বেরঙের শাড়ি তার সামনে আগেই এমন করে মেলে ধরতে থাকে যাতে ওই ডিসপ্লে শাড়ির দিকে কারোর নজর না যায়। কোনো মাঝবয়সী ভদ্রমহিলা তার মেয়ের বিয়ের তত্ত্বের জন্য শাড়ি দেখতে দেখতে হঠাৎ আঙুল তুলে ডিসপ্লের ওই মেরুন জামদানিটার দিকে ইশারা করতেই মুখে এক চিলতে হাসি ফুটিয়ে সে কাউন্টারের তলা থেকে চট করে একটা জমকালো গাদোয়াল আর তসর সিল্ক মেলে ধরে তার সামনে। এটা অনেক বেশি মানাবে। ওটা তো ডিসপ্লেতে রাখা আছে, ভাঁজে ভাঁজে মেলানো এখন মুশকিল হয়ে যাবে। আপনি বরং এই ক্যানারি ইয়েলো রঙের জামদানিটা দেখতে পারেন, বা এই রয়্যাল ব্লু রঙের শাড়িটা ডিসপ্লে শাড়ির থেকে এই দুটো অনেক বেশি সুন্দর। আর পরলে আপনার মতো ফর্সা মানুষকে যা মানাবে না। নান্টুর বাচনভঙ্গি আর আত্মবিশ্বাসের চোটে খদ্দেরের নজর ওই মেরুন দিক থেকে ঘুরে যায় নতুন শাড়িগুলোর ওপর। এমনকি
চৈত্র সেলের শেষ দিনে যখন অন্য এক তরুণী খদ্দের মেরুন রং খুঁজছিলেন, নান্টু তাকে বুঝিয়ে দিল যে দিদিভাই, চৈত্র সেলের এই গরমে মেরুন রংটা বড্ড ভারী দেখাবে। আপনি বরং এই প্যাস্টেল শেডের কোটাগুলো দেখুন। কৌশলে ড্রিবল করতে করতে সে যেন বারবার ওই মেরুন শাড়িটাকে বাঁচিয়ে নিতে লাগলো। প্রতিবার কোনো খদ্দের ওটা এড়িয়ে চলে গেলে নান্টু আড়ালে একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তার মার শাড়িটা এখনও দোকানের ওই নিরাপদ কাঁচের ওপারেই আছে। দোকানের দেওয়াল ঘড়িটার দিকে তাকালো। সন্ধে 7:30 বাজে, আর ঘন্টা 1.5 কাটিয়ে দিতে পারলেই ওর নিতাইদার হাতে পায়ে পড়ে যাবে ওই শাড়িটার জন্য। তখনই দোকানে ঢুকলেন এক শৌখিন বয়স্কা মহিলা। পরনে গরদের শাড়ি, চোখে চশমা, সঙ্গে আরও 2জন মহিলা। তারা প্রায় 7-8টা তসর কাঞ্জিভরম পছন্দ করে ফেলেছেন। নিতাইদা তাদের জন্য শরবত আনলো আলাদা করে। বিল হতে হতে হঠাৎ তার নজর গিয়ে ঠেকল ওই কাঁচের ডিসপ্লেতে। নান্টু তখন অন্য এক খদ্দেরকে বালুচরি দেখাচ্ছিল, কিন্তু আর চোখে মহিলার নজর অনুসরণ করতেই ওর বুকটা ধক করে উঠল। মহিলা মৃদুস্বরে কিন্তু দীর্ঘ গলায় বললেন, খোকা, ওই কোণের মেরুন জামদানিটা একবার বের করো তো, ওটার কাজটা বেশ ট্র্যাডিশনাল লাগছে। নান্টু মুহূর্তে সব কাজ ফেলে মহিলার সামনে এসে দাঁড়ালো। শুকনো গলায় বলল, মাসিমা, ওটা ওটা তো ডিসপ্লে শাড়ি, ওতে একটু ডিফেক্ট থাকতে পারে। আপনি বরং এই কাউন্টারে এসে ঢাকাইগুলো দেখুন, এর চেয়েও ভালো কাজ। কিন্তু ভদ্রমহিলা অভিজ্ঞ জহুরি। তিনি চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে বললেন, ডিফেক্ট থাকলে আমি বুঝে নেব, তুমি বের করো তো দেখি। দূর থেকে দেখে তো ওটা অরিজিনাল ঢাকাই বুনন মনে হচ্ছে। নান্টু স্থির হয়ে গেল। চোখের সামনে দেখতে পেল নয়নদা কাউন্টার থেকে বেরিয়ে ডিসপ্লের ওখান থেকে মেরুন জামদানিটা খুলে নিয়ে আসলো। ভদ্রমহিলা শাড়িটার উপর হাত বুলিয়ে বেশ খুশি হয়ে উঠলেন। তারপর শাড়িখানা গায়ের উপর ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরিয়ে নিজেকে দেখতে লাগলেন। নান্টুর চোখে প্রায় জল চলে আসলো। কুলুঙ্গির ঠাকুরের দিকে তাকিয়ে বলল, তোমাকে এত করে বললাম ঠাকুর, শাড়িখানা যেন না বিক্রি হয়ে যায় সেটা দেখতে, তুমি আমার কথা শুনলে না? আমি যে তোমার জন্য রোজ জল আর মিষ্টি এনে দিই, তার বুঝি কোনো দাম নেই? কপালের ঘাম মোছার বাহানায় চোখ থেকে প্রায় উপচে পড়া জল কায়দা করে মুছে ফেলে সে। বিলের কাউন্টারের দিকে না তাকিয়েও শুনতে পায় মহিলা ওই শাড়িখানা নিয়ে গিয়ে নিতাইদার সামনে ফেলে বলছে, এটাও বিল করে দিন। এ শাড়ি বিক্রি হবে না মাসিমা। নিতাইদার খড়খড়ে গলায় বলা কথাগুলোই নান্টু চমকে ওঠে। ভদ্রমহিলা নিতাইদাকে প্রশ্ন করেছেন তখন, কেন বিক্রি হবে না? এ শাড়ি আমার পছন্দ হয়েছে। এ শাড়ি একজন বায়না দিয়ে গেছে আগেই, আজ রাতে এসে নিয়ে যাবে। আমি ডিসপ্লে থেকে নামাতে ভুলে গেছি। ভদ্রমহিলা বেজার মুখে অন্য শাড়িগুলো নিয়ে দোকান থেকে চলে যান। নান্টুর মন খারাপ হয়ে যায়। ও শাড়ি বায়না করা হয়ে গেছে? এত কাণ্ড করে, এত আড়াল করে রাখলাম শাড়িটা, তাও হেরে গেলাম। মা এই শাড়িখানা পেলে বড় খুশি হতো। অনেক না পূরণ হওয়ার স্বপ্নের মতো এই মেরুন জামদানিটাও তার হাতছাড়া হলো। মনে করে ধীরে ধীরে হাত চালিয়ে শাড়িগুলো তাকে তুলতে থাকে সে। দোকান বন্ধের সময় হয়ে আসছে। এমন সময় ভারী গলায় ডাক এলো, নান্টু,
এদিকে আয় তো একবার। কাউন্টার থেকে বেরিয়ে পায়ে পায়ে নান্টু এগিয়ে গেল নিতাইদার দিকে। নিতাইদা এক দৃষ্টে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে হঠাৎ একটা মুচকি হাসি হাসলেন। কি রে, আজ সারাদিন তো বেশ ম্যাজিক দেখালি। কেউ জামদানি দেখতে চাইলেই তুই তাকে সিল্ক আর তসর গছিয়ে দিচ্ছিস। ভাবলি আমি কিছু বুঝতে পারছি না? নিতাইদার কথায় নান্টুর বুকটা হিম হয়ে এলো। সে মাথা নিচু করে আমতা আমতা করে বলল, না মানে নিতাইদা, আসলে। নিতাইদা তাকে থামিয়ে দিয়ে বললেন, থাক, আর সাফাই দিতে হবে না। তোর নজরটা যে কাল থেকেই ওই শাড়িটার উপর আটকে আছে সেটা আমি কালকেই লক্ষ্য করেছি। আজ ওই মাসিমা যখন ওটা নিতে চাইলেন তোর মুখটা একেবারে চুন হয়ে গিয়েছিল। কেন রে, অত শৌখিন শাড়ি দিয়ে কি করবি তুই? নান্টুর গলাটা বুঁজে এলো। সে নিচু স্বরে বলল, আমার মার একটা ঠিক এই রকমই শাড়ি ছিল নিতাইদা, ছিঁড়ে গেছে অনেক দিন। এবার চৈত্র সেলে ওটা দেখে মায়ের মুখটা বড্ড মনে পড়ছিল। আমি টাকা জমিয়েছিলাম, কিন্তু। নিতাইদা একটু চুপ করে রইলেন। তারপর কাউন্টারের তলা থেকে শাড়িটা ওর দিকে এগিয়ে দিয়ে বললেন, 1500 টাকা তোর কাছে নেই আমি জানি। তুই যেটুকু জমিয়েছিস সেটা কাল সকালে হরিপদর কাছে জমা দিয়ে দিস। বাকিটা আমি না হয় মাইনে থেকে একটু একটু করে শোধ করে দেব। ওসব আর লাগবে না, আজ সংক্রান্তি, মাকে গিয়ে শাড়িখানা দে। নান্টু বিশ্বাসই করতে পারছিল না। তার চোখের কোণটা চিকচিক করে উঠল। সে কাঁপা কাঁপা হাতে শাড়িটা বুকে জড়িয়ে ধরল। নিতাইদা আর চোখের কুলুঙ্গির লক্ষ্মী গণেশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, ব্যবসায়ী হতে পারি রে নান্টু, কিন্তু পাষাণ নই। তুই ভক্তি ভরে রোজ ঠাকুরকে জল দিস, আজ ঠাকুরই তোর কথা শুনেছেন হয়তো। তা না হলে এত ভিড়ভাট্টার মধ্যেও ব্যাপারখানা আমারই বা চোখে পড়বে কি করে? আর আমার মতো ঝানু ব্যবসায়ী বা নরম হয়ে যায় কি করে? দোকান থেকে বেরোনোর আগে কুলুঙ্গির লক্ষ্মী গণেশের দিকে তাকিয়ে নান্টু মনে মনে বলল, তুমি আছো ঠাকুর, তুমি হেল্প না করলে এত বছর পরে আমার পয়লা বৈশাখ কি আবার রোদ ঝলমলে হয়ে উঠতে পারত? কাঁধে ব্যাগ আর হাতে নতুন শাড়ির প্যাকেট নিয়ে নান্টু তড়িঘড়ি পা চালায় বাড়ির দিকে।